আজকে আমাদের চতুর্থ দিন মানে ডে 4। আজকে আমাদের দার্জিলিং থেকে এনজেপি ফিরে যাওয়ার পালা মিরিক হয়ে। সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম মল রোডের উদ্দেশ্যে। দার্জিলিং মল, যাকে মেল রোডও বলা হয়, এটি দার্জিলিংয়ের একটি প্রধান আকর্ষণ। এই স্থানটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়। এটা হলো ভানুভক্ত আচার্য স্ট্যাচু। ভানুভক্ত আচার্য একজন নেপালি কবি, যিনি রামায়ণকে সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেছিলেন। মেল রোডে আপনি পাবেন অনেক ছোট ছোট দোকান, যেগুলোতে দার্জিলিংয়ের স্থানীয় হস্তশিল্প, পোশাক এবং অন্যান্য স্মারক সামগ্রী পাওয়া যায়। এখানে অনেক রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে, যেখানে আপনি দার্জিলিংয়ের বিখ্যাত চা এবং স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন। তাছাড়া এখানে ঘোড়ায় চড়ার ব্যবস্থা আছে, যা ছোটদের মধ্যে খুবই জনপ্রিয়। আমার মেয়ে যবে থেকে দার্জিলিং এসেছে তবে থেকেই তার ইচ্ছা মেলেতে সেই ঘোড়ার পিঠে চাপবে। যাই হোক, মলে আসা মাত্রই আমি ঘোড়া দেখতে পেলাম আর একটা ঘোড়া ঠিকও করে দিলাম তাকে চাপিয়ে ঘোরানোর জন্য। এখানে যারা ঘোড়া চাপিয়ে ঘোরায় তারা 100 টাকা নেয় এবং মোটামুটি 3টে রাউন্ড এই মেলের মধ্যে ঘোরায়। এখানে ওয়েদার যেন বড়ই অদ্ভুত, এক্ষুনি রোদ এক্ষুনি মেঘ। মেয়েকে ঘোড়ায় চাপিয়ে সময় নষ্ট না করে আমি ঝটপট একটা টাইম ল্যাপস তুলে নিলাম, কারণ এখানে মেঘগুলো যেভাবে সরে যাচ্ছিল দেখতে দারুণ লাগছিল। মেয়ের ঘোড়ায় চাপা শেষ হতেই আমরা রওনা দিলাম হিল অবজারভেটরি ডেকের দিকে। এই অবজারভেটরি ডেকে যাওয়ার জন্য আপনাকে মল রোডে যে স্টেজ আছে তার ডান দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। এই রাস্তা ধরে আপনাকে 10-15 মিনিট হাঁটতে হবে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি ছোট ছোট অনেকগুলো অবজারভেটরি ডেক পাবেন। তবে আমি যে অবজারভেটরি ডেকের কথা বলছি সেটা দার্জিলিং ক্যাফে হাউসের জাস্ট উপরে। এই জায়গাতে অনেক শুটিং হয়েছে সিনেমা। আমি আগের দিন আপনাকে এই জায়গার কথা বলেছিলাম, যদি সানরাইজ দেখতে হয় আপনি টাইগার হিল না গিয়ে এখানে চলে আসতে পারেন। আমার এই জায়গাটা টাইগার হিলের থেকে তুলনামূলকভাবে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো মনে হয়েছে। ম্যানের এই হিল অবজারভেটরি ডেকটি ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটা আদর্শ স্থান। এখান থেকে আপনি দার্জিলিং শহরের সম্পূর্ণ দৃশ্য পাবেন। এছাড়া এখানে বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং কিছু সময় শান্তিতে কাটাতে পারবেন। অবজারভেটরি ডেক থেকে ফেরার সময় আমি মহাকাল মন্দির দর্শনের জন্য গেলাম। আগে বুঝতে পারিনি মন্দিরটি একদম পাহাড়ের চূড়ায়, উঠতে বেশ কষ্ট হয়েছিল। তবে ওঠার পর সেখানকার অ্যাম্বিয়েন্স বা পরিবেশ দেখে আমার মন ভরে গেছে। মহাকাল মন্দিরটি মূলত হিন্দু ধর্মের শিব ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে। মহাকাল মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল হিসেবে পরিচিত। এখানে হিন্দু পূজা পদ্ধতির পাশাপাশি বৌদ্ধ ধর্মের কিছু রীতিও পালন করা হয়। এই মন্দিরে হিন্দু ও বৌদ্ধ ধর্মের সহাবস্থার একটি সুন্দর উদাহরণ সৃষ্টি করে। মহাকাল মন্দির থেকে ফিরে আমরা গ্রিনারিজে চলে এলাম ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। যথারীতি গ্রিনারিজের ভেতরে ঢুকে যে ওপেন টেরাসের বসার জায়গাটি রয়েছে সেটি সম্পূর্ণ ভর্তি ছিল, তাই আমরা ভিতরে বসেই ব্রেকফাস্ট করে নিলাম। আজকে আমরা অর্ডার করেছিলাম ক্যাপুচিনো আর গ্রিল চিকেন স্যান্ডউইচ। ব্রেকফাস্ট করে আমরা হোটেলে ফিরে গেলাম, ফ্রেশ হয়ে চান করে নিয়ে জাস্ট 11টার আগে চেক আউট করে নিলাম। কথা মতো ডিপেন্ড 11টার সময় পিক আপ করে আমাকে সোজা ডালি মনেস্ট্রিতে নামিয়ে দিল। ডালি মনেস্ট্রিতে একটা মিউজিয়াম আছে, যেটা প্রবেশ মূল্য 20 টাকা। এখানে আমার মেয়ের টিকিট লেগেছিল। মনেস্ট্রি মিউজিয়ামের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, যদি ঝরা পড়েন তাহলে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে। মেন টেম্পলে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না।
এই মঠটি প্রাচীন তিব্বতী বৌদ্ধ স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ এবং দার্জিলিংয়ের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। মঠটি পাহাড়ের উপর অবস্থিত। মঠের ছাদ থেকে দার্জিলিং শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। মঠের প্রধান হলটি সুন্দরভাবে সজ্জিত। এখানে তিব্বতী বৌদ্ধ চিত্রকলা এবং মূর্তি রয়েছে, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মঠের চারপাশে রয়েছে সুন্দর বাগান, যা মঠের পরিবেশকে আরও মনোরম এবং শান্তিপূর্ণ করে তোলে। এখানের বসার ব্যবস্থা রয়েছে, যেখানে বসে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং ধ্যান করতে পারবেন। মঠের আশেপাশে হাঁটা, বসে থাকা এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটা অপরিসীম আনন্দের অভিজ্ঞতা। এরপরে চলে এলাম নেত্রজগৎ পাইন ফরেস্টে। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, বিশেষ করে ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে যায় যখন। দার্জিলিং শহর থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি তার মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত। যখন আপনি লেপচা জগতের পাইন বনে প্রবেশ করেন, ঘন কুয়াশা সমস্ত স্থানকে মায়াবী করে তোলে। উঁচু উঁচু পাইন গাছগুলো কুয়াশার আড়ালে অদৃশ্য হয়ে যায়, যার চারপাশের দৃশ্যকে আরও রহস্যময় করে তোলে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু এবং পাতার ফাঁক দিয়ে আসা মৃদু রোদ কুয়াশার সঙ্গে মিশে এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। কুয়াশা মোড়ানো পাইন বনের মধ্যে দিয়ে হাঁটা এক অনন্য অভিজ্ঞতা। নেপাল সীমানা ভিউ পয়েন্ট থেকে সেরমভাবে কোনো ভিউ পাওয়া যায়নি প্রচণ্ড মেঘ এবং কুয়াশার জন্য। সীমানা ভিউ পয়েন্টের চেয়ার থেকে বসে ওই ঘন কুয়াশা এবং মেঘেরই কিছুটা আনন্দ নিলাম। মেঘগুলো যখন সরে সরে যাচ্ছিল তখন দেখতে খুব ভালো লাগছিল। নেপাল সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আসার পরই প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হলো। সেই কারণের জন্য আমরা আর পশুপতি মার্কেটে ঢুকলাম না, সোজা চলে গেলাম গোপালধারা টি এস্টেটে। গোপালধারা টি এস্টেটে পৌঁছাতে সেখানে বৃষ্টি আরও বেড়ে গেল। গোপালধারা টি এস্টেট আর ঘুরে দেখার মতো মানসিকতা রইল না। কোনো রকমে ওখানকার এক স্থানীয় হোটেলে ঢুকে দুপুরের লাঞ্চটা করে ফেললাম। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে চা পাতা কিনে নিলাম। পেম্বা ভাই এবং দীপেন দুজনেই সাজেস্ট করেছিল গোপালধারা টি এস্টেটের থেকে চা কেনার জন্য, কারণ এটা পকেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটি প্রোডাক্ট। এই চা পাতাই দার্জিলিং শহরের গোল্ডেন টিপস বা অন্যান্য বিখ্যাত চায়ের দোকান থেকে কিনতে গেলে যথেষ্ট কস্টলি হয়। আমরা যে দোকান থেকে চা কিনেছিলাম তার নাম হচ্ছে গোলপাহাড়। এনাদের কাছে আপনি চা হোয়াটসঅ্যাপে থ্রু অর্ডার করতে পারবেন। আমি এনাদের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে চলে এলাম মেরিক লেক বা শুভেন্দু লেক। এখানে একটি পার্ক আছে যার প্রবেশ মূল্য হচ্ছে মাথাপিছু 20 টাকা। এখানেও আমার মেয়ের টিকিট লেগেছিল। এই পার্কটির কোনো মেনটেনেন্স নেই। পুরো দার্জিলিং ঘোরার মধ্যে এই জায়গাটা আমার সব থেকে বাজে লেগেছে। খানিকক্ষণ আগে বৃষ্টি হওয়ার জন্য পার্কটার অবস্থা আরও শোচনীয়। লেকের উপর একটা ব্রিজ আছে, সেখান থেকে শহরের ভিউটা দেখতে পাওয়া যায় এবং সেটা খুব সুন্দর লাগে। ব্যাস এইটুকুই ছিল মিরিক লেকের দেখার জিনিস। মিরিক লেক থেকে এনজেপি ফেরার রাস্তায় পড়লো টিংলিং ভিউ পয়েন্ট। সেটাই কয়েক মিনিটের জন্য হল্ট করে কিছু ছবি তুলে নিয়ে আবার রওনা দিলাম। গাড়ি ছুটে চলেছে কার্সিয়াংয়ের পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে।
আশেপাশের দৃশ্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল এই পথ যদি শেষ না হয়, কিন্তু কি করা যাবে, পথ তো একসময় শেষ হবেই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না, এটা মোটিভেট করে। আমার দার্জিলিং ডায়েরির সমস্ত বেস্ট সিনগুলো নিয়ে একটা সিনেম্যাটিক ভিডিও বানানোর চেষ্টা রয়েছে। সিনেম্যাটিক ভিডিওতেই আমি আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করব আর বলবো যে প্ল্যান কী ছিল আর অ্যাকচুয়ালি কী হয়েছে, কী মিস করেছি, কী ভুল করেছি আর তার থেকে কী শিখেছি। আমি টিপসগুলো এই ভিডিওটা দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এক লাশ বাড়ি ফেরার ক্ষোভ নিয়ে অবশেষে এনজিপি পৌঁছে গেলাম। এনজিপি পৌঁছানোর পর আবার সেই গরম, আবার সেই হিউমিডিটি, মনে হচ্ছিল দীপেনের ওই গাড়িতে করেই আবার দার্জিলিং ফিরে যাই। কিন্তু কি করা যাবে, পেটের জন্য তো কাজ করতেই হবে, তার জন্য বাড়ি ফেরত আসতেই হবে। আমি শতাব্দী এক্সপ্রেসের ফেরার অভিজ্ঞতা নিয়ে সেরকম আর কিছু শেয়ার করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।